হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। ওকে, তো এফএমসিজি সেক্টর নিয়ে ডিসকাশন করতে গেলে প্রথমেই যে কথাটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এখন ফাস্ট মুভিং কনজিউমার গুড এই কথাটা একটা অনেকটা বড় ব্যাপ্তি, এর মধ্যে প্রচুর প্রোডাক্ট ইনভলভড আছে, রাইট? ফাস্ট মুভিং কনজিউমার গুড বলতে আমরা সেই সমস্ত প্রোডাক্টগুলোকে বোঝাই যেমন হচ্ছে বিস্কিট, যেমন হচ্ছে চা, যেমন হচ্ছে ধরুন কোলগেট, রাইট? যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয় এবং তার সাথে সাথে যেগুলো খুব স্পিডে কোনো একটা শপের বা কোনো একটা দোকানের র্যাক থেকে বেরিয়ে যায়, রাইট? এই যে বিষয়টা, এই কারণের জন্য এই টাইপের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, সাবান হতে পারে, শ্যাম্পু হতে পারে, হাবিজাবি দৈনন্দিন জীবনযাত্রার জন্য যা কিছু আমরা ইউজ করি সেটাকে বলা হয় এফএমসিজি প্রোডাক্ট, রাইট? এখন এই যে এফএমসিজি প্রোডাক্ট, এই এফএমসিজি প্রোডাক্টকে অ্যাকচুয়ালি অনেকগুলো ভাগ আছে বা ছোট ছোট প্রচুর ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে বিভক্ত। যেমন বিস্কিটের মধ্যে আমরা যদি দেখি সেখানে ব্রিটানিয়া আছে, সিগারেটের মধ্যে আমরা দেখেছি গডফ্রে ফিলিপ আছে, আইটিসি আছে, আইটিসির কিছুটা এফএমসিজির আদার প্রোডাক্ট আছে, বিভিন্ন সাবান শ্যাম্পু থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার আর একটা বড় প্লেয়ার, এছাড়া মানে আমরা যদি দেখি ডাবর একটা বড় প্লেয়ার, এরকম প্রচুর প্লেয়ার রয়েছে। টাটা কনজিউমার, গোদরেজ কনজিউমার, এরা প্রত্যেকটা হচ্ছে কনজিউমার বিজনেসের মধ্যে রয়েছে এবং এফএমসিজি বিজনেসের সাথে জড়িত। এখন আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এফএমসিজির যে বিজনেস, সেই বিজনেসে যত কোম্পানি রয়েছে তারা কিন্তু বেশ বড় রকম একটা ফল করতে শুরু করেছে। এখন যেহেতু এফএমসিজি সেক্টর ফল করছে এবং বেশ ভালো রকম একটা ড্রাস্টিক ফল করছে, এর মধ্যে অপরচুনিটিস তৈরি হতে শুরু করছে। আমি বলছি না যে কাল সকালে গিয়ে এফএমসিজির 5টা স্টককে আপনি তুলে নেবেন, না, আমি সেটার রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি সেক্টরটার নেচার, সেক্টরটার বৈশিষ্ট্য এবং সেক্টরটার মধ্যে কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাইছি, রাইট? এখন এই যে এফএমসিজি সেক্টরটা, এটা হচ্ছে, এটার মধ্যে কিন্তু কোনো সাইক্লিক্যাল বিজনেস দেখা যায় না, এটা হচ্ছে গ্রোথ স্ট্রাকচারের বিজনেস। বলার মানে হচ্ছে এটা, কিছু কিছু বিজনেস আছে যে বিজনেসগুলো হচ্ছে সাইক্লিক্যাল বিজনেস, আবার কিছু কিছু বিজনেস আছে যে বিজনেসগুলো সেম লেভেলের প্রোডাক্ট সেল হয় ইত্যাদি ইত্যাদি। যে কারণে অনেকেই মনে করেন যে হ্যাঁ, বিস্কিট কোম্পানিতে ইনভেস্ট করা খুব ভালো, কোলগেটে ইনভেস্ট করা খুব ভালো, বা ডাবরের মতো কোম্পানিতে ইনভেস্ট করা খুব ভালো, অনেকটা সেফ, এবং রিসেশনের সময় বা মার্কেট ক্র্যাশের সময় এইগুলোর মধ্যে ক্র্যাশ হওয়ার প্রবণতাটা অনেকটা কম হয়, কারণ এদের প্রোডাক্ট বিক্রিটা কিন্তু বেশ ভালো রকম হয়। কিন্তু বর্তমান ইকোনমিক সিচুয়েশনে এই সেক্টরটা প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে। তার বিহাইন্ডে যে রিজনগুলো রয়েছে, রিজন নাম্বার 1 সেটা হচ্ছে আমাদের স্পেন্ডিংয়ের যে ক্ষমতা, যেটা নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। তো স্পেন্ডিংয়ের সেই ক্ষমতা আস্তে আস্তে কমছে, অর্থাৎ মানুষ খরচা করার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমাচ্ছে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে এই যে বিজনেসটা আছে, এই বিজনেসের মোটামুটি যে গ্রোথ রেট ইন্ডিয়াতে দেখা যায় সেটা হচ্ছে 7-10%-এর মতো, অর্থাৎ 7-10% হারে ইন্ডাস্ট্রি যে রয়েছে সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রো করবে। এবার এর মধ্যে কিছু স্টক ভালো পারফর্ম করবে না করবে সেটা পরের কথা, বাট আমি ইন্ডাস্ট্রি গ্রোথের কথা বলছি, ওভারঅল এফএমসিজি সেক্টরের গ্রোথের কথা বলছি। তো সেক্টর যদি 7-10% হিসাবে গ্রো করে, তাহলে ভালো কোম্পানি যদি থাকে সেটা ম্যাক্স 12%, 14% এই রেটে একটা গ্রোথ দিতে পারে। আর যদি খারাপ কোম্পানি হয় সে 5%, 7% এই লেভেল অফ গ্রোথ দিতে পারে। তো এটা হচ্ছে তাদের প্রোডাক্টের পার্সপেক্টিভ থেকে বা তাদের সেলসের পার্সপেক্টিভ থেকে আমি কথাটা বলছি। এখন শেয়ার প্রাইসের পার্সপেক্টিভ থেকে আমি পরে আসছি ডিসকাশনটাতে। তো বিজনেসটার মধ্যে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আমরা একটা ট্রিমেন্ডাস লেভেল অফ গ্রোথ বা বিশাল বড় একটা গ্রোথ স্টোরি প্লে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু হয় না। সেই কারণে যখন আপনি দেখবেন এফএমসিজি প্রোডাক্ট অনেকটা ওভার ভ্যালুড হয়ে গিয়েছে, তখন সেটা কিন্তু অনেকটা এর মধ্যে টাইম কারেকশন হয়। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কোলগেট যদি আপনি দেখেন, কোলগেট পামোলিভ অর্থাৎ কোলপাল, এই শেয়ারটার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন এটা একটা দীর্ঘদিন ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড হয়েছে, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করেছে। কিছুদিন আগে যে বুলডানটা হলো সেটাতে ব্রেকআউট হয়ে ওপরে গিয়েছে, আবার ধীরে 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 ফল করছে, রাইট? তো এই জিনিসটা কেন হচ্ছে, এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত, কারণ বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন,
কোলগেট হচ্ছে এমন একটা বিজনেস যেটা দৈনন্দিন জীবনে ইউজ হবে এবং এইটা বলেই কোলগেটের শেয়ার কিন্তু সেল হয়। বাট আদতে যদি আমরা দেখি যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম গ্রোথ যতই হোক না কেন, তার সাথে কোলগেটের কিন্তু বিশাল বড় কিছু মানে বিশাল বড় যে একটা রিলেশন আছে সেটা নয়। আমি বিষয়টা একটু ভেঙে বোঝাই। মনে করুন আজকের ডেটে আমি কোলগেট ইউজ করি এবং আমি যে যতটা অ্যামাউন্টের কোলগেট ইউজ করি, সে ফর এক্সাম্পল কোলগেটের যখন প্রথম কোলগেট পেনিট্রেট করেছিল ইন্ডিয়ান মার্কেটে, তখন ইন্ডিয়ার যে সমস্ত ব্যক্তিত্বরা ছিলেন বা যত জনগণ ছিলেন তারা অ্যাকচুয়ালি নিমকাঠি ইউজ করতেন, এইভাবে দাঁতের কেয়ার নিতেন বা ওই কালো যে মাজন হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো ইউজ করতেন। তখন কোলগেটের এন্ট্রি হয় ইন্ডিয়াতে। কোলগেট এন্ট্রির সাথে সাথে আপনি যদি দেখেন তার একটা গ্রোথ স্টোরি হয়েছে, কারণ সে একটা নতুন মার্কেটের মধ্যে পেনিট্রেট করছে, সবার মধ্যে একটা টুথব্রাশ টুথপেস্টের প্রতি একটা অ্যাডাপ্টেশন হয়েছে। এটা আমি 90s কথা বলছি, 90s টু 2000, এই 10 ইয়ার্সের জার্নির কথা বলছি। সেই সময়ে বা 85 টু 95 2000 এই সময়টার কথা বলছি। সেই সময় কিন্তু এর অত্যধিক লেভেল অফ পেনিট্রেশন হয়েছে এবং একটা গ্রোথ স্টোরি কোলগেট দেখেছে। পরবর্তীকালে যখন তারা গ্রোথ দিতে পারছিল না, তখন তারা একটা মার্কেটিংয়ের পার্সনকে হায়ার করে এবং তাকে বলে কি করলে গ্রোথটা আসবে কোলগেটের মধ্যে। তারা তখন কি করে, তার আগে টিনের কৌটোর মধ্যে কোলগেট দেওয়া হতো। তো তখন তিনি অনেক বুদ্ধি করে এই জিনিসটা বের করেন যে বেশি যদি পাবলিককে ইউজ করাতে হয় আমার প্রোডাক্ট যাতে সেল করতে হয়, তো ওরা কি করে কোলগেটের টিউবটাকে প্লাস্টিকে রূপান্তরিত করে, যাতে একটু টিপলেই অনেকটা বেরিয়ে যায়, রাইট? আর ওটা বেরোলে তো আর ঢোকে না। তো মানে কোলগেটটা বেরিয়ে গেলে আর ওই কোলগেটটা ফের ভিতরে আপনি ঢোকাতে পারবেন না। তো সমস্যাটা যে জিনিসটা হয়ে যায় যে যাতে ইউজেবিলিটি বাড়ে, তো ইউজেবিলিটি বাড়ানোর জন্য প্রথম ওই চেঞ্জেসটা নিয়ে আসে। তারপরে তারা যে জিনিসটা পাবলিককে বোঝায় যে না, একবার টুথপেস্ট করলে হবে না, আপনাকে দিনে দুবার ব্রাশ করতে হবে, রাইট? তো তার থেকে দুবার ব্রাশ শুরু হয়। তো এই যে অ্যাডাপ্টেশনটা এটা কন্টিনিউয়াসলি সোসাইটির মধ্যে হয়ে গিয়েছে। নাও এখন বর্তমান পরিস্থিতিতে যদি দেখি, তার প্রচুর কম্পিটিটর বেরিয়েছে এবং সেই কম্পিটিটর মানে আমি যদি হিন্দুস্তান ইউনিলিভারের কথা বলি, তারাও ক্লোজ আপ বা এই টাইপের বিভিন্ন রকম প্রোডাক্ট সাপ্লাই করে। উল্টো দিকে মেডিকেটেড যদি টুথপেস্টের কথা বলেন, সেখানে সেন্সোডাইন সেল হয়, রাইট? এরকম প্রচুর প্রোডাক্ট এসছে এবং কম্পিটিশন ধীরে ধীরে বেরিয়েছে এবং তার সাথে সাথে পাবলিককে ম্যাক্সিমাম আপনি দিনে দুবার ব্রাশের কথা বলতে পারেন। তো সেই যে ম্যাক্সিমাম ইউজেবিলিটিটা সেটা কিন্তু ওই জায়গায় গিয়ে একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, রাইট? তো সেই ঘটনাটাই কিন্তু ঘটেছে কোলগেটের মধ্যে। সিমিলারলি এফএমসিজি যে কোনো প্রোডাক্টের মধ্যেই এই সিনারিওসটা হতে থাকে। ফর এক্সাম্পল আপনি যদি সাবানের কথা ভাবেন, সাবানের ক্ষেত্রেও সেম জিনিসটা, মানে আপনি যতই পার ক্যাপিটা ইনকাম বাড়ুক না কেন, আপনি হয়তো একটু এক্সপেন্সিভ সাবান ইউজ করবেন, বাট সাবানের যে ক্ষয় বা যতটা পরিমাণ আপনি ইউজ করছেন সেটা হিউজ পরিমাণ আপনি খরচা করবেন না, রাইট? তো এইটা হচ্ছে এফএমসিজি বিজনেসের লিমিটেশন। সুতরাং আমরা যদি কোনো এফএমসিজি বিজনেসের মধ্যে দীর্ঘদিন ধরে ইনভেস্টেড হয়ে থাকি, একটা জিনিস মাথায় রাখা উচিত যে ইন্ডাস্ট্রির যে গ্রোথ আছে সেই গ্রোথটা কিন্তু ওই 8 to 10%, 7 to 10% এর মধ্যে থাকে। তো আমরা কিন্তু সেই লেভেল অফ গ্রোথ একটা দেখতে পারি। হ্যাঁ, যদি আপনি কোনো একটা খারাপ সিচুয়েশনে অনেক তলার দিকে শেয়ার নেন বা অনেকটা ডাউনফলের সময় নেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা মানে র্যালি হয়তো দেখতে পাবেন। এবং বিশেষ করে এফএমসিজি বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এরা অনেক দিন ধরে কনসলিডেট করে তারপরে ব্রেকআউট দিয়ে যায়, যেটা আপনি আইটিসির ক্ষেত্রেও দেখতে পাবেন। তো এই ইন্ডাস্ট্রির যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেট যদি খুব ভালো না হয়, তাহলে সেই বিজনেসের মধ্যে পয়সা লাগানোর সময় আপনার এই জিনিসটা মাথায় থাকা উচিত যে এর গ্রোথ রেট কতটা হতে পারে এবং ম্যাক্সিমাম কতটা অবধি গ্রো করতে পারে। বিষয়টা এরকম নয় যে আপনি কোলগেটের মধ্যে যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটার সাথে অন্য আরেকটা কোম্পানির মধ্যে, বা আপনি এইচইউএল হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যে, বা আপনি আইটিসির মধ্যে যে ইনভেস্টমেন্টটা করেছেন সেখান থেকে যে রিটার্নটা আপনি এক্সপেক্ট করছেন, তার সাথে অন্য একটা সেক্টরের, অন্য একটা এভারগ্রিন বা কোনো একটা গ্রোয়িং সেক্টরের সাথে আপনি তুলনা করবেন, সেই রকম রিটার্ন এক্সপেকটেশন করবেন না। তা বলার মানে হচ্ছে অনেকটা এরকম যে আপনি কোন সেক্টরের কোন স্টকের মধ্যে যাচ্ছেন, সেই সেক্টর সেই ইন্ডাস্ট্রির গ্রোথ রেট কি রয়েছে, সেই গ্রোথ রেট অনুযায়ী আপনার কিন্তু মানে শেয়ারেরও গ্রোথ হবে। এরকম নয় যে ড্রাস্টিক্যালি একটা বিশাল বড় রকমের গ্রোথ দিয়ে দিল এবং অন্য সেক্টরগুলো দিতে পারছে না, বা অন্য সেক্টরের থেকে
ওভারটেক করে চলে গেল, বিষয়টা এরকমভাবে হবে না, রাইট? কারণ যে কোনো বিজনেসে আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করছেন, সেই ইনভেস্টমেন্টটা করার সময় আপনাকে ইন্ডাস্ট্রি গ্রোথ রেটটার দিকে একটু নজর রাখতে হবে। তার সাথে সাথে যে কোম্পানিটা দিচ্ছেন সেই কোম্পানির প্রোডাক্টটা কী আছে। এখন এইচইউএলকে আমরা এভারগ্রিন বলি, তার কারণ হচ্ছে এইচইউএলের প্রচুর প্রোডাক্ট, নিউ জেনারেশন কোনো প্রোডাক্ট এলেও সেটা এইচইউএল সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলে এফএমসিজি রিলেটেড। তো সেই কারণের জন্য এটা একটা এভারগ্রিন কোম্পানি, দীর্ঘদিন ধরে থাকার জন্য ভালো কোম্পানি বলেই আমি মনে করি এবং অনেকেই মনে করেন। তো এটা হচ্ছে এফএমসিজি সেক্টরের বৈশিষ্ট্য বা এটা হচ্ছে এফএমসিজি সেক্টরের নেচার। তো সেই কারণে এবং আমার যেটা মনে হয় যে প্রত্যেকের পোর্টফোলিওতে একটা কিছুটা পরিমাণ অ্যামাউন্ট এফএমসিজি প্রোডাক্টের মধ্যে দেওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনি যদি ডাবরের কথা ভাবেন, ডাবরের প্রোডাক্ট ইনোভেশন অনেক ভালো হয়। ওরা প্রত্যেক 5 বছর 6 বছর অন্তর, মানে আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, ডাবরের শেয়ার মোটামুটি ডাবল রিটার্ন দিয়ে দেয়। হ্যাঁ, যে কোনো প্রাইসে নেওয়ার কথা আমি বলছি না, আপনি যদি একদম টপে নেন তাহলে তো সেটা হবে না। আপনাকে কোনো একটা নির্দিষ্ট সিনারিওজের মধ্যে গিয়ে একটা ফেয়ার ভ্যালু দেখে তার যে কোনো রকম মডেল ফলো করে যেখান থেকে আপনি একটা ইন্ট্রিনসিক ভ্যালু ঠিক হতে পারে বা একটা ফেয়ার ভ্যালু যেটাকে বলা হয়, সেই ফেয়ার ভ্যালুতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ডেফিনেটলি ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। আর আমি এখন এই সেক্টর বা বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে কথা বলছি, বিভিন্ন বিজনেস নিয়ে কথা বলছি তার একটাই কারণ এরপরে যেহেতু মার্কেট অনেকটা ফল করেছে, আরও কিছুটা করতেও পারে, যাই হোক না কেন ইন ফিউচার, এরপরে ইনভেস্টমেন্টের ভালো স্কোপ আসবে। তো ইনভেস্টমেন্টের যেহেতু স্কোপ আসবে, সেই কারণে আমি চাই যে আপনারা প্রত্যেকে প্রিপেয়ার হন ইনভেস্টমেন্টের জন্য। এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট মানে কিন্তু 5 বছর 10 বছর 15 বছর ডাউন দ্য লাইনে আমি কথা বলছি। এরকম বিষয়টা নয় যে আমি একদিনের জন্য কথা বলছি, বা আপনি আজকে পয়সা ইনভেস্ট করলেন, 5 দিন পর গিয়ে সুইং ট্রেডিংয়ে মতো একটু প্রাইসটা বাড়লো 5% 10%, আপনি ছেড়ে দিলেন। আমি সেরকমভাবে ইনভেস্টমেন্টের কথা বলছি না। এটা 5 ইয়ার্স 10 ইয়ার্স 20 ইয়ার্স ডাউন দ্য লাইন কী হতে পারে, কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, সেই রিলেটেড বিভিন্ন রকম থটস নিয়ে বা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি নিয়ে, কোন ইন্ডাস্ট্রি কী প্রবলেমস চলছে কারেন্টলি, সেই বিষয়গুলো নিয়ে আমি এই সিরিজটার মধ্যে কথা বলবো। তো আজকে এফএমসিজি নিয়ে বললাম। এফএমসিজি প্রোডাক্টের আরেকটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে লোকাল যে সমস্ত ভেন্ডার থাকে তাদের থেকেও বা লোকাল যে সমস্ত কোম্পানি থাকে সেইগুলো থেকেও এরা একটা বেশ বড় রকম প্রেশার ফিল করে। কীরকম বিষয়টা হচ্ছে, আপনি দেখবেন যেমন ব্রিটানিয়ার মধ্যে বিস্কুটটাকে কম্পিটিশন দেওয়ার জন্য কিন্তু বিসফার্ম রেডি আছে, রাইট? যেটা লোকাল কোম্পানি এবং সম্ভবত স্টক মার্কেটে লিস্টেড নেই, বা অন্য যে সমস্ত ছোট ছোট লোকাল বেকারি আছে যারা পুরো বিস্কিট মার্কেটের মধ্যে বা কুকিজ মার্কেটের মধ্যে অনেক ছোট 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 পার্ট দখল করে আছে। তো সেইগুলো থেকে, মানে অর্থাৎ অর্গানাইজড যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা থেকেও কিন্তু এই অর্গানাইজড একটা ভালো প্লেয়ার ব্রিটানিয়া, সে কিন্তু বেশ বড় রকমের মানে প্রবলেম ফেস করে, রাইট? এবং ভালো রকম কম্পিটিশন ফেস করে এবং সেলস গ্রোথ অনেকটা পরিমাণ চাপের হয়ে দাঁড়ায় ব্রিটানিয়ার ক্ষেত্রে। কারণ এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এরাও কিন্তু যথেষ্ট ভালো একটা মার্কেট ক্যাপ দখল করে নেয়। আনঅর্গানাইজড বলে সেই জিনিসটা কিন্তু মানে নোটিফাইড হয় না অনেকের মধ্যেই। বাট এই টাইপের লোকাল বিজনেসের থেকেও কিন্তু বেশ ভালো রকম প্রেশার আসতে থাকে এফএমসিজি সেক্টরের মধ্যে। এই প্রবলেমটা কিন্তু থাকে, আর এটা যেহেতু কনজিউমারের সাথে ডাইরেক্টলি লিঙ্ক, সুতরাং সবসময় দেখবেন যে ইকোনমি যেরকম সাইকেলে যাচ্ছে সেই অনুযায়ী এফএমসিজি সেক্টর মোরলেস বিহেভ করে। অর্থাৎ ইকোনমি যদি টপ ফরমেশনের দিকে যায় তখন আপনি এফএমসিজির মধ্যে দেখবেন একটা বেশ ভালো রকম টপ ফরমেশন হয়, এবং ইকোনমি যদি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে শুরু করে সবার আগে রিয়াকশনটা কিন্তু এফএমসিজি দেখায়। এটা আমি শেয়ার মার্কেটের কথা বলছি না, এটা আমি ইকোনমির কথা বলছি। তার কারণ হচ্ছে হাউসহোল্ড যে ইনকাম আছে তারা ইনকাম রিডিউস করতে চায়। হাউসহোল্ড ইনকাম যদি রিডিউস করতে চায় তাহলে প্রথম যে ধাক্কাটা গিয়ে পড়ে সেটা ওই এফএমসিজির ওপর পড়ে, তারপরে আদার্স জিনিসপত্রের ওপর গিয়ে পড়ে। অর্থাৎ না একটু কম লেভেলের বিস্কিট ইউজ করা বা যে জিনিসগুলো করতো, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম জনগণই হচ্ছে মিডিল ক্লাস। তো সেখানে কস্ট কাটিংয়ের গল্প যখন আসে, প্রথম দৈনন্দিন জীবনের খরচাটার একটা কাটিং করার চিন্তা ভাবনা করা হয়। তো এইটা হচ্ছে সিনারিওস। আশা করি এফএমসিজি সেক্টর নিয়ে কিছু ইনফরমেশন দিতে পারলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।